সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান, নওফায় জুনিয়র সরকারি কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটু অন্যভাবে বিষয়টি শুরু করতে চাই। তোমরা খেয়াল করেছো যে এখানে বেশ কিছু অনুষ্ঠানের ছবি দেখতে পাচ্ছ। নিচে সমাবর্তন বা স্টাডি ট্যুর যেরকম থাকে সেরকম কিছু ছবি দেখতে পাচ্ছ। এই ছবি দেখানোর একটু উদ্দেশ্য আছে, সেই জন্যই মূলত ছবিগুলো দেখাচ্ছি। চলো আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাই এবং সেটি আমাদের উদ্দেশ্য কি আছে সেটি তোমাদের আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এখানেও তোমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছ। স্টাডি ট্যুরের ছবি দেখতে পাচ্ছ, কার্জন হলে সমাবর্তনের ছবি বা স্টাডি ট্যুরে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা স্পটে কিছু ছবি দেখতে পাচ্ছ। এরকম একটি সুন্দর সময় আমাদের কেটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম যে ক্লাসটি শুরু হয়েছিল সেই সম্পর্কে একটু বলতে চাই। 1998 সাল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গ্যালারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস ছিল মাইক্রোবায়োলজির। একজন চুপচাপ ছোটখাটো ভদ্রলোক এসে দাঁড়ালেন ডায়াসে, এবং তিনি দাঁড়ানোর পর কোনো কথা হচ্ছিল না। অন্য টিচাররা ছিলেন তার পাশে দাঁড়িয়ে। আমরা বুঝলাম যে উনি সিনিয়র মানুষ হবেন বা খুব বড় টিচার হবেন। সব চুপচাপ ছিল। ঠিক একটু পরে সবাই সবকিছু রেডি করে দিয়ে যখন প্রজেক্টর রেডি করে দিয়ে যখন চলে গেলেন, তখন তিনি এইভাবে শুরু করলেন, A single microorganism can control the world. Students, raise your hand who believe in this. এইভাবে তিনি আমাদের প্রশ্ন রেখে যখন তার ক্লাস শুরু করলেন, আমরা হঠাৎ করে একটু মনে হয় কিছু বুঝতে পারছিলাম না যে কি বলতে চাচ্ছেন। এই কথাটি আমরা সেই দিন বুঝতে পারিনি, কিন্তু আমরা আজকে বুঝতে পারছি যে একটি একটি মাইক্রো অর্গানিজম, একটি করোনা ভাইরাস কিভাবে সারা পৃথিবীকে কন্ট্রোল করছে বা কিভাবে সারা পৃথিবীর মানুষকে নাস্তানাবুদ করছে। যাই হোক, আমরা যার কথা বলছিলাম তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন এবং তিনি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার জন্য যে কয়েকজন তারা কাজ করেছিলেন তাদের অন্যতম ছিলেন। আমরা একটু অন্যরকম একটা পরিস্থিতি দেখাতে চাই। এখানে আমি নিজে বসা আছি, আমার বাবা ভেন্টিলেশনে আছেন, বসে বসে তার কিছু লাগে কিনা, যদিও তার কোনো সেন্স নেই। তার মাথায় রক্তক্ষরণ জনিত কারণে মস্তিষ্কে একটি অপারেশন হয়েছিল। সেই অপারেশনের পরে নিউরোসায়েন্স হসপিটালে, সেখানে যখন ট্রমা হয় দ্বিতীয়বার আমরা তাকে আবার হসপিটালে নিয়ে যাই। তারপরে সেই হসপিটাল থেকে তিনি করোনা আক্রান্ত হন এবং পরবর্তীতে তাকে এই হসপিটালে অর্থাৎ পিজি হসপিটালের আইসিইউতে ট্রান্সফার করতে হয়। সেখানেই জীবনের শেষ সময় তিনি যখন কাটাচ্ছিলেন, সেরকম একটি পরিস্থিতিতে আমরা ঠিক কিভাবে সেই আইসিইউর যে অভিজ্ঞতা, সেখানে ডাক্তাররাও সব বিষয়গুলো ভালো করে জানেন না, আমরাও জানি না ঠিক রোগীকে কি সাপোর্ট দিতে হবে, কি ঔষধ দিতে হবে। করোনার কোনো সুনির্দিষ্ট ঔষধ নেই। সেই পরিস্থিতিতে আমরা আসলে কিভাবে তার পাশে থেকে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, এবং বাবা চলে যাচ্ছেন সেটা জেনেও তাকে 5 দিন 7 দিন ধরে হসপিটালের আইসিইউতে লাইফ সাপোর্টে রেখেছি। এইভাবে কিভাবে জীবাণুঘটিত বা ইনফেকশাস ডিজিজে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, সেই ধরনের একটি পরিস্থিতি আমরা একেবারে নিজেরা বাস্তবে খেয়াল করেছি। এই ছবিটি আসলে আমি দেখাতে চাচ্ছিলাম না, তারপরও যদি একটু দেখি আমরা। শেষ মুহূর্তে তার আসলে আরেকটি ইসিজি করা হচ্ছে, যে আস্তে আস্তে তার বিপি অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাচ্ছে, আর কাজ করছে না হার্ট। সেরকম একটি পরিস্থিতিতে ডাক্তার চূড়ান্ত করতে চাচ্ছেন যে তার যন্ত্র খুলে নিলে অথবা কি পরিস্থিতি হয়, তিনি কি পরিমাণ ব্লাড প্রেশার বা তার বেঁচে থাকার যে ফাংশন সেগুলো কতটা সক্রিয়ভাবে কাজ করছে, সেগুলো দেখার জন্য শেষ মুহূর্তে আমরা অপেক্ষা করছিলাম। যাই হোক, এটি হচ্ছে সারা পৃথিবীতে এখন প্রায় 20 লক্ষ লোক
করোনাতেই মারা গেছে। সামনের সময় কিরকম যাবে সেটি আমরা জানি না। তবে অতীতের যে অবস্থা বা করোনার ভাবমূর্তি, তাতে মনে হয় না যে করোনা সহসাই চলে যাবে। সে কি পরিমাণ মানুষকে এই পৃথিবী থেকে নিঃশেষ করে দেয়। এই সকল বিষয়গুলো দেখার পরে আমাদের প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান স্যারের সেই 20 বছর আগের বলা কথা, এ সিঙ্গেল মাইক্রো অর্গানিজম ক্যান কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড, সেই কথাটি আমরা বুঝতে পারছি, কিন্তু সেটি চরম মূল্য দিয়ে আমাদেরকে বুঝতে হচ্ছে যে কিভাবে একটি মাইক্রোবস আমাদের বাবা মা ভালোবাসার মানুষগুলোকে কেড়ে নিয়ে যাচ্ছে। Without doubt, she wouldn't survive without constant attention. The patients are highly contagious. Where possible, they're observed from a distance, but most of the time, that isn't possible. Nobody takes any risks. They wash and sanitize constantly. Gloves, masks, and protective clothes are regularly changed. In truth, these men and women are exhausted. The system is at breaking point. They are as well. They keep going. যাই হোক, তোরা খেয়াল করছো যে সিচুয়েশনটা একটা সময় এমন পরিস্থিতিতে গিয়ে উপনীত হয় যে এখানে আসলে মানুষের কিছু করার থাকে না। তাকে আমাদের জানাশোনা, আমাদের যে যন্ত্রপাতি, সেগুলোর সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার পরও ন্যাচারালি তাকে আর কোনোভাবে আমরা সার্ভাইভ করাতে পারি না। আমরা খালি চোখে দেখি না এরকম একটি জীবাণু এত বড় বিপদে আমাদেরকে ফেলছে, এবং এই কথাটি স্টুডেন্ট হিসেবে আমরা হয়তো উপলব্ধি করতে কষ্ট হচ্ছে, কিন্তু একজন প্রফেসর নির্দ্বিধায় ক্লাসটি শুরু করেছিলেন এইভাবে। তিনি উপলব্ধি করতেন যে একটি মাইক্রো অর্গানিজম কিভাবে আমাদের টোটাল এই সিভিলাইজেশনকে বিপদে ফেলতে পারে, ধ্বংস করে দিতে পারে। সেখানে What's really interesting here is that now they've had to extend the intensive care unit, but now it is absolutely full. It's absolutely full in every hospital in Lombardy. They're hoping that some can be taken away. The other really frightening development is that the patients are getting much. তোমরা দেখছো যে এটি পুরো ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের প্রিয়জনদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করি, সংগ্রাম করি, কিন্তু খুব কম ক্ষেত্রে আমরা সেখানে আইসিইউতে যাওয়ার পর আমাদের পেশেন্টরা ফিরে আসছে বা তাদেরকে সফলভাবে আবার স্বাভাবিক জীবনে আমরা পাঠাতে পারছি। বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে আমরা সার্ভাইভ করাতে পারছি না। Department to intensive care only yesterday, and today is already full. So in one day it's full? In one day, less than 1 day. Emanuela Catanacci is a neurosurgeon normally. Now she's working in intensive care. যাই হোক, শুধু এই করোনা নয়, বরং আমরা জানি যে বসন্ত রোগ, হাম, তারপর হাঁস মুরগির রানীক্ষেত, পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ, জিকা ভাইরাস আফ্রিকাতে সন্তানদের, নবজাতক সন্তানদের নানা রকম মারাত্মক অসুখ সহ কত রকমের উদ্ভিদ রোগ, এই অণুজীবের মাধ্যমে হয়ে থাকে। আমাদের এই পর্যায়ে সুনির্দিষ্টভাবে যে অণুজীবগুলো বিভিন্ন রোগ সৃষ্টি করে, মূলত সেগুলো সম্পর্কে আমরা প্রথমে একটু জানার চেষ্টা করব, তারপর আস্তে আস্তে আমরা এদের বংশ বিস্তার, অন্যান্য বিষয়গুলো আমরা জানবো। সুতরাং তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ভাইরাস। এখানে দুটো ভাইরাসের গঠন আমরা দেখানোর চেষ্টা করেছি। মূল উপাদান হচ্ছে
ভেতরে নিউক্লিক অ্যাসিড, আর বাইরের দিকের আবরণটি তৈরি হয় প্রোটিন দিয়ে। এগুলো খুবই ছোট, খালি চোখে দেখা যায় না, সেই জন্য দেখার জন্য শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করি, সেগুলোকে দেখতে হয়। বাচ্চাটির জলবসন্ত হয়েছে, ভাইরাস জনিত রোগ। ভাইরাসকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে এটি প্রোটিন নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, অকোষীয় অতি আণুবীক্ষণিক অণুজীব বা জৈব কণা, যা উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং সুনির্দিষ্ট রোগ সৃষ্টি করতে পারে। বিরিয়ন, ভাইরন, অ্যাকচুয়ালি ভাইরন এটা ল্যাটিন ভাষা থেকে এসেছে এবং ইংরেজি শব্দ ভাইরন থেকে করা হয়েছে ভাইরাস। পয়জন মানে হচ্ছে বিষ। অ্যাডলফ মায়ার 1886 সালে তামাকের পাতার ছোপ ছোপ দাগকে টিএমবি আক্রমণ বলে উল্লেখ করেন এবং 1892 গিয়ে টিএমবি কে ভাইরাস নামে উল্লেখ করেন দিমিত্রি আইভানোভস্কি। এই রাশিয়ান সায়েন্টিস্টকেই আমরা ভাইরোলজির জনক বলে জানি, অর্থাৎ ভাইরোলজির শুরুটা তিনি করেছেন। ভাইরাসের দুই রকম বৈশিষ্ট্য আছে, জীব এবং জ্বরের বৈশিষ্ট্য থাকায় একে আমরা একটি আলাদা জায়গায় স্থান দিয়েছি। জড় বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটি অকোষীয়, অতি আণুবীক্ষণিক এবং সাইটোপ্লাজম বিহীন, পোষক দেহের বাইরে জৈবনিক কার্যকলাপ ঘটায় না এবং জীবকোষের বাইরে সংখ্যা বৃদ্ধি করতে পারে না, আকারে বৃদ্ধি পায় না এবং উত্তেজনায় সাড়াও দেয় না। আর জীবের বৈশিষ্ট্যের মধ্যে অন্যান্য জীবের মতো এটি জৈব বস্তু, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, পোষক দেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে, সুনির্দিষ্ট বাধ্যতামূলক পরজীবী, মিউটেশন দেখা যায় এবং নতুন নতুন জাতের উদ্ভব ঘটে। ভাইরাস জীব না জ্বরের পক্ষে যুক্তি আছে, কিন্তু আমরা জানি যে এটাকে একেবারে জীবও বলা যাবে না, জ্বরও বলা যাবে না, কারণ এর মধ্যে আসলে দুই ধরনের বৈশিষ্ট্যই আছে। আকৃতি ছাড়া নানাভাবে ভাইরাসকে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। নিউক্লিক অ্যাসিডের ধরন, বহিস্থ আবরণ, পোষক কোষের ধরন ইত্যাদি অনুযায়ী আমরা ক্লাসিফিকেশন করে থাকি। যদি সেটি এইচআইভির মতো গোলাকার হয় তখন গোলাকার ভাইরাস, ইনফ্লুয়েঞ্জার মতো ডিম্ব আকৃতির হতে পারে, টিএমবির মতো দণ্ডাকৃতির বা লম্বা আকৃতির হতে পারে, সূত্রাকৃতির হতে পারে ইবোলার ক্ষেত্রে, ঘনাকৃতির হতে পারে হার্পিসের ক্ষেত্রে, এবং টিটু ব্যাঙাচির মতো হতে পারে। আমরা একটু আবার দেখে নিচ্ছি বড় করে। ঘনক্ষেত্রাকার ব্যাকসিনিয়া ভাইরাস যেটি, ব্যাঙাচির মতোটি সেটি ইনফ্লুয়েঞ্জা, এবং সবশেষে দেখতে পাচ্ছি সিলিন্ড্রিক্যাল ভাইরাস আরেকটি, ইবোলা ভাইরাস যেটি। আর নিউক্লিক অ্যাসিডের ধরন অনুসারে এখানে ডিএনএ, যদি নিউক্লিক অ্যাসিডটা যদি ডিএনএ প্রকৃতির হয় তাহলে সেটাকে ডিএনএ ভাইরাস বলি আমরা, আর যদি সেটা আরএনএ প্রকৃতির হয় তাহলে সেটাকে আমরা আরএনএ ভাইরাস বলে থাকি। সাধারণত ডিএনএ ভাইরাসগুলো প্রাণীতে আক্রমণ করে আর আরএনএ ভাইরাসগুলো উদ্ভিদে আক্রমণ করে থাকে। যদি আমরা একটু ছক আকারে দেখে নিই যে ডিএনএ ভাইরাস, ডিএনএ আবার একসূত্রক হতে পারে, কলিফাস ভাইরাসের মধ্যে এরকম হয়, আর স্বাভাবিক যে দ্বিসূত্রক ডিএনএ সেটা ব্যাকটেরিয়া ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস বি এর মধ্যে এরকম পাওয়া যায়। আরএনএ সাধারণত একসূত্রক, টিএমবির মধ্যে সেরকম একসূত্রক ভাইরাস আমরা পেয়ে থাকি, একসূত্রক আরএনএ বিশিষ্ট। আর দ্বিসূত্রক আরএনএ হয় সেটা হচ্ছে ধানের বামন রোগ বা রিও ভাইরাস যেটি, সেটির ক্ষেত্রে আমরা এরকম পেয়ে থাকি। পোষক অনুসারে বলা হয়েছে আগেই যে উদ্ভিদে যদি আক্রমণ করে তাহলে সেটি উদ্ভিদ ভাইরাস, আর যদি সেটি প্রাণীতে আক্রমণ করে তাহলে প্রাণী ভাইরাস বলে থাকি। এখানে আমরা খেয়াল করছি ব্যাকটেরিওফাজ যেটি, এই ব্যাকটেরিওফাজ হচ্ছে ব্যাকটেরিয়ার দেহে আক্রমণ করে তাদের সংখ্যা বৃদ্ধির যে কাজটি করে থাকে, সেই জন্য সেটিকে আমরা ব্যাকটেরিওফাজ বলে থাকি। আর সায়ানোফাজ ভাইরাস বিভিন্ন রকম জায়গাতে আমরা এরকম দেখি, ক্যান্সার কোষ বা অন্যান্য জায়গাগুলোতে, সেখানে এই সায়ানোফাজ আক্রমণের মাধ্যমে
রোগ সৃষ্টি করে থাকে। বহিস্থ আবরণ অনুযায়ী আবরণবিহীন ভাইরাস যেগুলো, আবার লিপোপ্রোটিন মেমব্রেন বা আবরণ থাকে এই ধরনের ভাইরাস ও আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে HIV ভাইরাস এরকম হয়ে থাকে। ভাইরাসের আলোচনায় বেশ কিছু শব্দ বারবার আসবে, সেই জন্য সেগুলো একটু বলে রাখাই ভালো। খেয়াল করছি আমরা ইমার্জিং ভাইরাস, যারা জেনেটিক্যালি খুব দ্রুত চেঞ্জ হয়, তাদের নতুন নতুন পোষকে আক্রমণ করতে দেখা যায়। আর সম্পূর্ণ সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটি নিউক্লিক অ্যাসিড প্রোটিন দিয়ে তৈরি একটি পরিপূর্ণ আক্রমণকারী অণুজীবকে আমরা ভিরিয়ন বলছি। আর শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডের ক্যাপসনটি যখন সংক্রমণ ক্ষমতা পায়, তখন সেটিকে আমরা প্রিয়ন্স বলছি। আর শুধু RNA আছে ভাইরাসের, সেটি যদি আক্রমণ করতে পারে, রোগ সৃষ্টি করতে পারে, তখন সেটিকে আমরা বলছি হচ্ছে ভিরয়েডস। এইখানে তোমরা খেয়াল করবে যে ভাইরাসের গঠনের মধ্যে ভৌত এবং রাসায়নিক গঠনটাকে আমরা আলাদা করে দেখতে পারি। ভৌত গঠনের মধ্যে কেন্দ্রীয় বস্তু, ক্যাপসিড, বহিস্থ আবরণ, আর রাসায়নিক গঠনের মধ্যে নিউক্লিক অ্যাসিড, প্রোটিনের কথা আগেই তোমরা জানো। আবরণ বিহীন হলে শুধু প্রথম দুটো উপাদান থাকবে, আর যদি আবরণ যুক্ত হয় তাহলে সেখানে লিপিড বা লিপোপ্রোটিন বা কার্বোহাইড্রেট থাকবে। গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিনের কথা বলছি আমরা। এইখানে তোমরা খেয়াল করেছো যে দুটো ভাইরাস ইন্টারমিডিয়েট এই পর্যায়ে তোমাদের আলোচনায় আছে। একটি হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, যেটির গঠনের মধ্যে তোমরা দেখছো মাঝখানে এক সূত্রক RNA এবং বাইরে হচ্ছে এই ক্যাপসোমিয়ার প্রোটিন অণুগুলো দিয়ে তোমার ক্যাপসিড গঠিত হয়েছে। আর টিটু ফাজের মধ্যে তোমরা খেয়াল করেছো যে ষড়ভুজাকার মাথা এবং লম্বা লেজ এবং তার নিচে হচ্ছে স্পর্শক তন্তু বা বেস প্লেট আছে। এখানে আমরা পর্যায়ক্রমিকভাবে দেখতে পাচ্ছি যে একেবারে মাথা, তারপর ভেতরে টিস্যুসূত্র, DNA, কলার, লেজ, বেস প্লেট, এর মধ্যে স্পর্শক তন্তু এবং স্পাইক আছে। ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধির বিষয়টি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা খেয়াল করব যে অনুলিপন বা রেপ্লিকেশনের মাধ্যমে এরা সংখ্যা বৃদ্ধি করে থাকে। সাধারণত ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে দুটো পর্যায় আছে, একটি লাইটিক পর্যায়, অন্যটি হচ্ছে লাইসোজেনিক পর্যায়। লাইটিক পর্যায়ের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে প্রথমে ব্যাকটেরিওফাজ ইকোলাই বা এই জাতীয় ব্যাকটেরিয়ার উপর স্পর্শ করে পৃষ্ঠলগ্ন হয়, তারপরে সেই ভাইরাসের যে ডিএনএ, ফাজের যে ডিএনএ, সেই ডিএনএটি ব্যাকটেরিয়ার দেহে অনুপ্রবেশ করে এবং সেখানে এটা রেপ্লিকেশন বা অনুলিপন হয়। অনুলিপনের পরে এখানে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়া হয়। সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন উৎপাদন হয়। এই প্রোটিন এবং ডিএনএ, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এগুলো পরবর্তীতে অ্যাসেম্বলি বা কম্বিনেশন করে তারা আবার নতুন করে ভাইরাসের সৃষ্টি করে। এইভাবে এক একটি ইকোলাই ব্যাকটেরিয়া থেকে বহু সংখ্যক ব্যাকটেরিওফাজ উৎপাদনের পরে সেগুলো তাদের যে প্রাচীর, সেটা ভেঙে সেখান থেকে লাইসিস প্রক্রিয়ায় ভেঙে বের হয়ে যায় বলে সেটাকে লাইটিক ফেজ বলা হয়েছে। এরপর আমরা চলে যাব লাইসোজেনিক পর্যায়ে। লাইসোজেনিক পর্যায়ে আসলে সরাসরি সেরকম বিষয়টি ঘটে না। এখানে হচ্ছে ভাইরাসের ডিএনএটি যখন ব্যাকটেরিয়ার দেহে প্রবিষ্ট হয়, তখন সেখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে একটি কম্বিনেশন হয়। এই কম্বিনেশন সহই ব্যাকটেরিয়াটি দ্বিবিভাজন প্রক্রিয়ায় বারবার সংখ্যা বিস্তার করতে থাকে। কোনো এক সময়ে গিয়ে সেটি আবার লাইটিক পর্যায়ের মতো নতুন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড উৎপাদন করবে এবং সবশেষে সেখান থেকে কোষপ্রাচীর ভেঙে সেখান থেকে বের হয়ে আসবে। সাধারণত এই ল্যামডা ফাজের লাইসোজেনিক চক্রের মধ্যে আমরা এই লাইসোজেনিক চক্রটি দেখে থাকবো। এখানে দুটোর একসাথে কম্বিনেশন দেখানো হয়েছে, যে স্বাভাবিকভাবে লাইটিক চক্রের এই ধারাবাহিকতা, অর্থাৎ ভাইরাসের ডিএনএটি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পরে ভাইরাসের ডিএনএটি সক্রিয় হয়ে ওঠে, এটিকে ব্যাকটেরিয়ার ডিএনএ যেটি সেটি নিষ্ক্রিয় হয়ে যায়। হওয়ার পর এখানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রক্রিয়া কিভাবে টিটু ফাজ বের হয়ে আসছে। বাট লাইসোজেনিক যে ফেজ আছে সেখানে আমরা খেয়াল করছি যে দুটো ডিএনএ একসাথে একত্রিত হয়ে নতুন ধরনের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়েছে এবং সেটি সহই ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হচ্ছে। ব্যাকটেরিয়া কোনো একটা পর্যায়ে গিয়ে তারপরে আবার তার সেই লাইটিক পর্যায়ের মতো সেইভাবে নতুন ধরনের টিটু ফাজ গঠনের ক্ষেত্রে সহযোগিতা করছে। তাহলে লাইটিক চক্রের কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করে এবং অপত্য ভাইরাসগুলো পোষক দেহে লাইসিস ঘটিয়ে নির্গত করে, সেই প্রক্রিয়াকে আমরা বলছি লাইটিক পর্যায়।
আর লাইসোজেনিক পর্যায়ের ক্ষেত্রে আমরা বলবো যে এখানে ঠিক সরাসরি প্রথমেই ব্যাকটেরিয়ার জন্ম দিচ্ছে না। প্রথমে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হচ্ছে, ভাইরাস ব্যাকটেরিয়া দুটো একত্রে মিলিয়ে তারপর কোন এক পর্যায়ে গিয়ে সেখানে লাইসোজেনিক ফেজ হয়। ভাইরাসের ইম্পর্টেন্স এর মধ্যে আমরা জানি যে ভাইরাস কখনো আমাদের চরম শত্রু হিসেবে আমাদের জীবন হরণ করছে, সারা পৃথিবীতে জীবকে তটস্থ করে রাখছে, যুগে যুগে এই ঘটনাই তারা ঘটিয়েছে, এবং কখনো তাদেরকে আমরা কাছে টেনে নিচ্ছি এবং আমরা নিজেরা সেই সব আমাদের নিজেদের আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য এবং আমাদের সম্পদকে অর্থাৎ গবাদি পশু, হাঁস মুরগি, আমাদের খাবার দাবার, ফসল, জমির ফসল এগুলোকে রক্ষা করার জন্য তাদের ব্যবহার করিয়ে আমরা প্রতিরোধের বা প্রতিকারের ব্যবস্থা তৈরি করছি বিভিন্ন রকম ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক তৈরির মাধ্যমে। সুতরাং আমরা বলছি যে তারা কখনো আমাদের পরম বন্ধু, আবার কখনো তারা আমাদের চরম শত্রু হিসেবে উপনীত হচ্ছে। আমরা এই দুটো বিষয় ইম্পর্টেন্স এর মধ্যে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিব যে ভাইরাসের যে ক্ষতিকর দিক সেগুলো মানুষের ক্ষেত্রে, গৃহপালিত পশুর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে এবং অন্যান্য অণুজীবের ক্ষেত্রেও কিন্তু ভাইরাসের এই ধ্বংসযজ্ঞ চলতেই থাকে। এখানে আমরা একটু অন্যভাবে যদি বিষয়টি দেখি যে হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাই কি ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, এখান থেকে আমরা একটু পর্যায়ক্রমিক ভাবে কিছু রোগের নাম মনে রাখতে পারি। সবগুলো নয়, কিছু রোগের নাম এখানে ভাইরাস ঘটিত: হার্পিস, হাম, ডেঙ্গু, বসন্ত, মামস, এখানে এইডস, আর ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক এবং পোলিও রোগের কথা আমরা বলছি। ভাইরাসের উপকারী ভূমিকা আছে টিকা উৎপাদনের ক্ষেত্রে, জিনতত্ত্ব ও আণবিক বিজ্ঞান গবেষণায়, জৈবনিক নিয়ন্ত্রণে, ফুলের সৌন্দর্য বর্ধনে নানাভাবে ভাইরাস আমাদেরকে সহযোগিতা করে থাকে। যদি একটু করে বলি যে টিকা উৎপাদনের যে বিষয়টি, আমরা এই মাহবুবুর রহমান স্যারের যখন ক্লাস করতাম, তিনি আসলে ক্লাসে কিছু পড়াতেন না, তিনি হচ্ছে গল্প করতেন আমাদের সাথে, অদ্ভুত সে গল্প, আমরা তার গল্প থেকে বের হতে পারতাম না, গল্পের মধ্যে ডুবে থাকতাম। সেই গল্পে তিনি একদিন বললেন এরকম করে যে তোমরা কি জানো কিনা জলাতঙ্কের টিকা কিভাবে তৈরি হয়েছে? আমরা বললাম জি না স্যার। তো তিনি বললেন যে আম এক মহিলা এক রোগী নিয়ে লুই পাস্তুরের কাছে হাজির হলেন যে, পাস্তুর, ওকে তো পাগলা কুকুরে কামড়েছে, ও তো বাঁচবে না। তারপর তুমি এত বড় বড় কাজ করো, আমাদের একটু সহযোগিতা করো, দেখো আমার এই ছেলেটাকে বাঁচাতে পারো কিনা। আহ তারপর তিনি কি চিন্তা করেছেন, তিনি বলে গেছেন যে ওকে রেখে যাও, আমি চেষ্টা করে দেখি। এই তো লুই পাস্তুর আসলে ডাক্তার নয়, তিনি কেমিস্ট ছিলেন, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে তিনি কি করবেন সেটা কেউ বুঝে উঠতে পারছিলেন না। পরের দিন তিনি তার সহকর্মীদের নিয়ে, সহযোগীদের নিয়ে বের হলেন। বের হয়ে পাগলা কুকুর খুঁজতে লাগলেন এবং পাগলা কুকুর ধরলেন এবং সেগুলোকে তিনি তার ল্যাবে নিয়ে আসলেন। তারপর সেগুলোর মুখ থেকে লালা গ্রহণের জন্য বিভিন্ন পদ্ধতি তিনি ব্যবহার করলেন। অর্থাৎ এগুলোকে ঝুলিয়ে রাখা, টেপ টেপ করে মুখ থেকে লালা ক্ষরণ হওয়া, সেইগুলো কালেক্ট করা। তারপর সেইগুলোকে তিনি গরম করলেন, ঠান্ডা করলেন এইভাবে। তার নিজস্ব চিন্তা চেতনা যা মনে হয়েছে সেরকম প্রক্রিয়াকরণ শেষে তারপরে তিনি সেই ওই বাচ্চার গায়ে যে কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় সেই কুকুরের লালাই তিনি হিটকিল করে তারপর বাচ্চার শরীরে প্রবেশ করিয়ে দিলেন। অদ্ভুতভাবে ছেলেটি বেঁচে গেল, ছেলেটি আর জলাতঙ্ক রোগে মারা গেল না। সারা পৃথিবী জেনে গেল যে লুই পাস্তুর কি জানি করে, তারপর ছেলেরা পাগলা কুকুরে কামড়ালে বা জলাতঙ্ক রোগ হওয়ার আগেই মানুষ সুস্থ হয়ে ওঠে। সেইভাবে তিনি টিকাটি আবিষ্কার করলেন। এর পেছনে আরেকটি গল্প স্যার বলেছিলেন যে একেবারে ছোটবেলায় লুই পাস্তুর খুব ভয়াবহ কিছু দেখেছিলেন যে পাগলা কুকুরে কামড়ালেই, যাকে কামড়ানো হয় তাকে সবাই মিলে ধরে লোহা গরম করে যে জায়গাটায় কামড়ে দেয় কুকুর সেই জায়গাটা পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনাটি ছোটবেলায় যখন তিনি দেখেছিলেন তখন তার মনে অনেক কষ্ট দিয়েছিল। মূলত সেই কারণেই তিনি বোধহয় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে পেশাগতভাবে তিনি চিকিৎসক না হয়েও এরকম একটি কাজে তিনি হাত দিয়েছিলেন এবং মানুষকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন। যাই হোক, এরকম সব ক্ষেত্রেই গল্প আছে। টিউলিপ ফুলের মধ্যে ভাইরাস আক্রমণ করলে সেটাতে পার্পল দাগ পড়ে, সেই দাগ পড়লে পরে সেটা মানুষের কাছে বেশি আকর্ষণীয় হয়, মানুষ সেটাকে কিনে নিয়ে যায়। এরকম গল্প আছে, আপনারা তোমরা জানো, সেইগুলো নিয়ে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। ভাইরাসের উপকার বেশি না অপকার বেশি ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এরকম প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ভাইরাস আসলে ক্ষতি বেশি করে, আমরা তাদেরকে নানাভাবে প্রক্রিয়াকরণ শেষে সেগুলো কাজে আমাদের উপকারে ব্যবহার করার চেষ্টা করছি।
আমরা ভাইরাল প্যাথোলজির এই অংশে ভাইরাস যে কয়েকটি রোগ, ভাইরাস জনিত কারণে যে রোগগুলো উদ্ভিদের মধ্যে হয় বা মানুষের মধ্যে হয়, সেরকম 3টি সুনির্দিষ্ট রোগ নিয়ে আলোচনা করব তোমাদের এই পর্যায়ে। একটি হচ্ছে পেঁপের রিং স্পট, এবং এই পেঁপের রিং স্পট রোগটি PRSD বা পেঁপের রিং স্পট ভাইরাস, এটা প্রকৃতি হচ্ছে পি টাইপের, তো বা পট্টি ভাইরাস, এই ভাইরাসের কারণে এটি হয়ে থাকে। সিমটমস যদি আমরা দেখি বা লক্ষণ দেখি, তাহলে আমরা দেখবো যে গাছের প্রথমে পাতায় একটা দুটো জায়গায় আক্রমণ হয়, এবং পরবর্তীতে এটি পুরো পাতায় ছড়িয়ে পড়ে এবং গাছটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। আর ফলের মধ্যে এরকম জায়গায় জায়গায় অতিরিক্ত সবুজ হয়ে টিউমারের মতো হয়ে দাগ পড়ে যায়। ফলটি তখন সুস্বাদু, ফলটি আর খাওয়া যায় না, অর্থাৎ ফলটি খেতে আর আগের মতো টেস্ট লাগবে না। এইভাবে গাছ মরে যায় এবং ফলগুলো নষ্ট হয়ে যায়। প্রতিকারের বিষয় যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে কুমড়া বা এই জাতীয় উদ্ভিদ থেকেই মূলত এফিড পতঙ্গের মাধ্যমে এই ভাইরাসটি ট্রান্সমিট হয়। সেই জন্য সেটিকে আটকাতে হবে আমাদের। অর্থাৎ এই ধরনের যদি আমরা দেখি, তাহলে সেই গাছটি সাথে সাথে আলাদা করে উপড়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে দিতে হবে, আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে, অথবা জাল দিয়ে আমাদের বাগানকে রক্ষা করতে হবে যাতে কীট পতঙ্গ আসতে না পারে। তাহলে ভাইরাস থেকে আমরা সুরক্ষিত থাকবো। আশা করি প্রতিকারের ব্যবস্থা তো আরো আছে, অর্থাৎ এই যে জাল দিয়ে ব্যবস্থা করা, অথবা এরকম জাত অনেক হয়ে গেছে যেগুলো পেপারিং স্পট ভাইরাস প্রতিরোধী, সেরকম জাত যদি আমরা কালটিভেট করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সমস্যায় পড়বো না। হেপাটাইটিস ভাইরাসের বা জন্ডিসের কথা আমরা জানি যে এই রোগের অনেকগুলো আলাদা আলাদা ভাইরাস আছে। এখানে আমরা খেয়াল করছি এ থেকে ই পর্যন্ত এই ভাইরাসগুলো দিয়েই মূলত হেপাটাইটিস রোগ হয়ে থাকে। এবং এই হেপাটাইটিস রোগের লক্ষণ আমরা সাধারণত চোখ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, পুরো শরীর হলুদ হয়ে যাওয়া, এইভাবে আমরা বুঝতে পারি। অথবা বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, সেই রক্ত পরীক্ষা করেও কিন্তু এটা প্রাথমিক পর্যায়ে এটা শনাক্ত করা যায়। নানা রকম উপসর্গ দেখা যায়, অর্থাৎ খেতে ইচ্ছে হয় না, মুখে খাবারের গন্ধ, সবকিছুর এরকম হয়। সুতরাং এই লক্ষণগুলো দেখে আমরা তখন প্রতিকারের ব্যবস্থা হচ্ছে। এর জন্য টিকা আছে, যদি আমরা আগে থেকে টিকা নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা পাবো। আর এছাড়া যখন এই ডিজিজ হয়ে যায়, তখন সাধারণত ক্যান্সার বা লিভার সিরোসিস সহ অন্যান্য সমস্যা দেখা দেয়। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সেগুলোর জন্য চিকিৎসা বিজ্ঞানের যেসব পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করা যায়। তবে রোগ নির্ণয়ের বিষয়ে বলেছি, বিলিরুবিন অথবা বাহ্যিক বৈশিষ্ট্য দেখে সেইভাবে রোগ নির্ণয় করা যায়। আরেকটি রোগ হচ্ছে ডেঙ্গু জ্বর, যেটিকে হাড় ভাঙা জ্বর বলে থাকি আমরা, অর্থাৎ প্রচন্ড ব্যথা হয় শারীরিক, সেই কারণে এটি বলছি। ফ্লাভি ভাইরাসের কারণে সেটি হয়ে থাকে। বাহক হচ্ছে এডিস মশা, অর্থাৎ এডিস ইজিপ্টি অথবা এডিস অ্যালবোপিক্টাস জাতীয় মশকের মাধ্যমে এটি হয়ে থাকে। লক্ষণ হচ্ছে গায়ে র্যাশ হবে, চোখের জায়গায় জায়গায় লাল লাল হয়ে রক্ত জমাট বেঁধে যাবে, এবং শরীরের বিভিন্ন জায়গায় ফুসকুড়ি দেখা যাবে। তারপর হচ্ছে কখনো কখনো ত্বক ফেটে রক্তক্ষরণ হতে পারে। আহ, আহ, এই রোগের প্রতিকারের জন্য যেহেতু বাহক হচ্ছে মশকি, সেই মশকিকে আমাদের প্রতিকার করতে হবে। মশকি আহ জন্মস্থান ধ্বংস করতে হবে, অথবা বাসা বাড়িতে সেই ব্যবস্থা সমুন্নত করতে হবে। তাহলে আমরা এটি বুঝতে পারবো, এটিকে প্রতিরোধ করতে পারবো। যেহেতু এর আক্রমণে আহ রক্তের বিভিন্ন রকম পরিবর্তন আসে, লোহিত রক্তকণিকার, প্লাটিলেটস এর, সেটি রক্ত সিমটমস দেখে বা রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা রোগ নির্ণয় করতে পারি। তো আশা করছি তোমরা সবাই মোটামুটি একটি ধারণা পেয়েছো। আমি এখানকার এই স্লাইড গুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, তথ্যগুলো বিভিন্ন বই থেকে সন্নিবেশ করেছি। আমার শিক্ষক ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যার, এছাড়া শিক্ষক বাতায়নে খুব সক্রিয় আছেন আমার কয়েকজন সহকর্মী, তাদের মধ্যে শাহাদাত হোসেন এবং জেএম শাহিনুর রহমানকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই ভাইরাসের উপর যে আলোচনা সেটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।